হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। তো আজকে আমরা ঋগ্বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। এর আগে ঋগ্বৈদিক সাহিত্য নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি অনেকদিন আগে আপলোড করেছি। সেই ভিডিওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই একবার দেখুন। তো আজকে আমরা ঋগ্বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা দেখব যে পরবর্তী ঋগ্বৈদিক সভ্যতা সম্পর্কে। তো ভারতের ইতিহাসে আমরা প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসেবে মূলত হরপ্পা সভ্যতাকে জানি এবং নগরকেন্দ্রিক সভ্যতার পরই ভারতে দ্বিতীয় যে সভ্যতার উদয় হচ্ছে সেটা হচ্ছে ঋগ্বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা নামেও পরিচিত। তো এই আর্য সভ্যতা বা ঋগ্বৈদিক সভ্যতা সেটা কিন্তু মূলত একটা গ্রামীণ কেন্দ্রিক সভ্যতা ছিল। তো ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক রয়েছে যে হরপ্পা যেটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, তারপর যে নতুন সভ্যতার বিকাশ ঘটছে ভারতের বুকে সেটা আর্য সভ্যতা, সেটা কেন গ্রামীণ কেন্দ্রিক হচ্ছে। তো আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। এবং আর একটা বিষয় এখানে বিতর্কিত যে এই যে আর্য, সে আর্যরা তারা কি বাইরে থেকে ভারতে এসেছে না ভারতেই তাদের আদি বাসস্থান ছিল। তো এই সম্পর্কিত বেশ কিছু তথ্য সেটা আমি ঋগ্বৈদিক সাহিত্যের ওপর ভিডিওটাতে বলেছি, ফলত এই ভিডিওতে আমি তার কোনো পুনরাবৃত্তি করছি না। আমরা ডাইরেক্ট বিষয়ে চলে যাব এবং পাশাপাশি আমরা এটাও দেখার চেষ্টা করব যে ঋগ্বৈদিক সভ্যতার ওপর এক্স্যাক্টলি কোন কোন বিষয় থেকে নেট বা সেটে প্রশ্ন আসে এবং সম্ভাব্য কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আজকের যে আলোচনা, সে আলোচনার বিষয়সূচি সম্পর্কে আপনাদেরকে একটু আমি জানিয়ে দিই। আজকে আমরা প্রথমে দেখব যে বৈদিক উপজাতি সম্পর্কে, তারপর আমরা দেখব যে ঋগ্বৈদিক সভ্যতায় প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, তারপর দেখব সমাজ ব্যবস্থা সম্পর্কে, তারপরে আমরা ঋগ্বৈদিক বা আর্যদের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে হচ্ছে ধর্মীয় জীবন। এবং ধর্মীয় জীবনের এসে যে তারা আর্যরা কিসের পূজা করত, কোন কোন দেবদেবীদের তারা আরাধনা করত এবং পাশাপাশি ঋগ্বৈদিক যে সকল দেবদেবীরা ছিলেন তাদের সম্পর্কেও বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা এই আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা সম্পর্কে জানতে পারি চারটি বেদ থেকে। সেটা হচ্ছে ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। এর মধ্যে ঋগ্বেদ সেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল, যে কারণে আর্যদের প্রথম দিককার সভ্যতাকে বলা হয় কি, যে ঋগ্বৈদিক সভ্যতা বা আর্লি বৈদিক সিভিলাইজেশন। তো প্রথম দিকে এই যে ঋগ্বেদ সেটা কিন্তু গুরু শিষ্য পরম্পরায় মুখস্থ করে বা শুনে শুনে সেটা মনে রাখা হতো, যে কারণে বেদের অপর নাম কিন্তু শ্রুতি হয়েছে। এবং তারপরে বেদটা লিখিত আকারে পাওয়া যায় এবং অবশ্যই সেটা 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময় ঋগ্বেদের যে সংকলন কাজ সেটা কিন্তু সমাপ্ত হয়। এবং তারপরে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পরবর্তী যে তিনটে বেদ অর্থাৎ সাম, যজু এবং অথর্ববেদ তার সংকলন কাজ সমাপ্ত হয়, যে কারণে ঋগ্বৈদিক যে সভ্যতা সেটাকে দুটো পর্বে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড এবং সেকেন্ড হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। তো লেটার বৈদিক পিরিয়ড সম্পর্কে আমরা আলোচনা পরের ভিডিওতে করব। আজকে আমরা দেখব আর্লি বৈদিক পিরিয়ড সম্পর্কে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই যে ঋগ্বৈদিক সভ্যতা, সেই সভ্যতার অবস্থানটা কোথায় ছিল। তো একটা তো বিতর্ক রয়েছে যে এই যে আর্যরা বাইরে থেকে ভারতে এসেছিলেন নাকি ভারতেই তার আদি বাসস্থান ছিল। তো আমি আগেই বলেছি যে আমরা সেই বিতর্কের মধ্যে না গিয়েই আলোচনাটা চালিয়ে যাব। তো মনে করা হয় যে ঋগ্বৈদিক আর্যরা তারা কিন্তু এই যে উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ সিন্ধু, সরস্বতী এবং তার 5টি যে শাখা নদী, সেখানেই আর্যদের আদি বাসস্থান ছিল। আবার অনেকে মনে করেন যে কাবুল উপত্যকা বা আফগানিস্তান, তো
তো কাবুল উপত্যকা বা আফগানিস্তানে আর্যদের আদি বাসস্থান ছিল এবং মনে করা হয় যে ঋগ্বেদে বিভিন্ন নদীর নাম উল্লেখ রয়েছে। আফগানিস্তানের নদীর নাম উল্লেখ রয়েছে, ভারতীয় অনেক নদীর নাম উল্লেখ রয়েছে। তো এই নদীর নামের ভিত্তিতেই কিন্তু আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত যে তথ্য সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বলা হচ্ছে যে এই সকল নদীর নামগুলো যেহেতু ঋগ্বেদে বারবার বলা রয়েছে, ফলত এই সকল নদীর আশেপাশেই আর্যরা বসবাস করত। তো এর মধ্যে অস্কপার্পল, একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ অস্কপার্পল তিনি আবার বলছেন যে এই যে ঋগ্বৈদিক সভ্যতা, সেই ঋগ্বৈদিক সভ্যতা বা আর্যদের আদি বাসস্থান ছিল মূলত আমুদরিয়া বা অক্সাস নদীর অববাহিকায়। তো এই যে আমুদরিয়া বা অক্সাস এই এলাকাটা হচ্ছে কি তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান, বলক বা মার্গেনিয়া সহ একটা বিস্তৃত যে অঞ্চল, সেখানে আর্যদের আদি বাসস্থান। তো সেই কাজাকিস্তান, উজবেকিস্তানের যে এলাকাটা কোথায় সেটা আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এই জায়গাটাতে। তো এই জায়গাতে আর্যদের আদি বাসস্থান বলে অস্কপার্পল বলেছেন এবং তিনি বিশেষ করে জোর দিচ্ছেন কি অক্সাস বা আমুদরিয়া সভ্যতা। তার সাথে কিন্তু এই যে ঋগ্বৈদিক সভ্যতা তার কিন্তু একটা তিনি তুলনামূলক আলোচনা করছেন এবং আলোচনা করেই বিষয়টা দেখাচ্ছেন। এবং অস্কপার্পল যেটা বলার চেষ্টা করছেন যে এই যে আমুদরিয়া বা অক্সাস সভ্যতা সেটা হচ্ছে ঋগ্বৈদিক সভ্যতারই একটা প্রাথমিক রূপ। সে যাই হোক, এই যে আর্য সভ্যতা, সে আর্য সভ্যতার বিস্তৃতি সেটা কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এই ভৌগোলিক পরিসরের মধ্যেই আর্যদের আদি বাসস্থানটা ছিল। কিন্তু আমরা পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে দেখব যে আস্তে আস্তে এই আর্যরা কিন্তু উত্তর ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের দিকে মাইগ্রেট করছে। পূর্ব ভারতের দিকে আসছে, দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে। কিন্তু এই যে তারা ভারতের আভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে, দাক্ষিণাত্যের দিকে বা পূর্ব ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করছে, এক্ষেত্রে কিন্তু তারা দুই ধরনের বাধার সম্মুখীন হয়েছিল। একটা হচ্ছে যে স্থানীয় যে সকল দ্রাবিড়ভাষী অনার্য তাদের সাথে একটা সংঘর্ষ বাধে, আর সেকেন্ড হচ্ছে ভারতে সেই সময় প্রচুর বন জঙ্গল ছিল। তো অনার্যদের তো আর্যরা হারিয়ে দিয়েছিল, কিন্তু এই যে বনাঞ্চল, তো সেই বনাঞ্চল পরিষ্কার করার জন্য বা বন জঙ্গল পরিষ্কার করার জন্য যে ধরনের হাতিয়ার দরকার, সেই হাতিয়ার কিন্তু সেই সময় আর্যদের কাছে ছিল না। কারণ লোহার ব্যবহার আর্লি বৈদিক পিরিয়ডে অল্প মাত্রায় হলেও পরবর্তী বৈদিক সভ্যতার ক্ষেত্রে এই লোহার ব্যবহারটা বৃদ্ধি পেয়েছিল। ফলত আমরা কিন্তু আর্লি বৈদিক পিরিয়ডের সময় লোহার ব্যবহারটা একবারে কম দেখতে পাই, যে কারণে সেই সময় বন জঙ্গল খুব বেশি পরিষ্কার করে আর্য সভ্যতার বিস্তার কিন্তু ঘটেনি। ফলত আর্য সভ্যতা সেটা কিন্তু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো ঋগ্বৈদিক যে সাহিত্য, সেখানে কিন্তু আর্যদের যে অবস্থান, সে অবস্থান সম্পর্কিত বিভিন্ন অঞ্চলের নাম, পর্বতের নাম বা নদীর নাম কিন্তু রয়েছে। যেমন ঋগ্বেদে হিমালয়ের মুঞ্জুবান বা মুঞ্জবান শৃঙ্গের উল্লেখ রয়েছে, যার অবস্থান কোথায় ছিল? হিমালয়ে। আবার ঋগ্বেদে বিন্দু পর্বতের কোনো নাম পাওয়া যায়নি। ঠিক বিন্দু পর্বতের ওখানেই যে নর্মদা নদী রয়েছে, সেই নর্মদা নদীর কথাও কিন্তু ঋগ্বেদের কোথাও উল্লেখ নেই। ফলত মনে করা হয় যে আর্য সভ্যতা সেটা কিন্তু দক্ষিণ ভারতে বিস্তার লাভ করেনি, কারণ সেক্ষেত্রে এই যে বিন্দু পর্বতমালা রয়েছে, সেই বিন্দু পর্বতমালা আর্যদের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করেছিল, কারণ আর্যরা এই বিন্দু পর্বত পার হয়ে যেতে পারেনি দক্ষিণ ভারতে, যে কারণে আর্য সভ্যতা কিন্তু দাক্ষিণাত্যে বিস্তার লাভ করেনি। তো ঋগ্বেদে আফগানিস্তানের কাবুল উপত্যকার 4টি নদীর কথা কিন্তু বলা হয়েছে। একটা হচ্ছে কুভা, যার অন্য নাম হচ্ছে কাবুল; ক্রুমু, যার অন্য নাম হচ্ছে কুরম; গোমতী, গোমাল; সুবাস্তু, সোয়াট। তো এই নদীকেন্দ্রিক প্রশ্ন কিন্তু অনেক নেটে দেয়। তো এগুলো ছাড়াও এই আফগানিস্তানের আর একটা রসা নামে আর এক প্রকার একটা নদীর নাম কিন্তু আমরা
পাচ্ছি যেটার উল্লেখ ঋগ্বেদে রয়েছে, এবং অনেকে মনে করে যে এটা আফগানিস্তানের না, এটা কাজাকিস্তানের শিরদরিয়া নদী। তো এরকম অনেকের ধারণা রয়েছে। ফলত ঋগ্বেদে যে সিন্ধু এবং সরস্বতী নদীর কথা বারবার উল্লেখ রয়েছে, তো যে কারণে অনেকে মনে করেন যে সিন্ধু, সরস্বতী এবং তার যে 5টি শাখা নদী, সেখানেই আর্যদের আদি বাসস্থান ছিল। এই 5টি শাখা নদী হলো বিতস্তা, যার অন্য নাম হচ্ছে ঝিলম; অশ্কিনী, যার অন্য নাম হচ্ছে কি চন্দ্রভাগা; পুরুষচি বা পুরুচ্চি, যার অন্য নাম হচ্ছে ইরাবতী বা রাভি; বিপাশা, যার অন্য নাম হচ্ছে বিয়াজ; শতদ্রু, যার অন্য নাম হচ্ছে সুটলেজ। তো এই 5টি নদী কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। এছাড়াও আরও 3টির নাম কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়। এগুলি হচ্ছে দৃষদবতী, মরুদ্বৃধা এবং আপায়া। ঋগ্বেদে মোট 25টি নদীর নাম কিন্তু উল্লেখ রয়েছে। এই নদীর মধ্যে যে সরস্বতী নদী, সেই সরস্বতী নদীকে ঋগ্বেদে শ্রেষ্ঠ নদী বা নদীতমা বলা হয়েছে। এবং এই সরস্বতী নদী, তার যে যাত্রাপথ, সেটা কোথায় শেষ হয়েছে আমি একটু বলে রাখছি, এটা গুরুত্বপূর্ণ। যে ভাতনিয়রের যে মরুভূমি, সেই ভাতনিয়রের মরুভূমিতে সরস্বতী নদীর যাত্রাপথটা কিন্তু শেষ হয়েছে, এটাও একটু দেখে রাখবে। তো দৃষদবতী নদী সম্পর্কে আর দু একটা কথা জানিয়ে রাখি, যে দৃষদবতী নদীকে অনেকেই আধুনিক ঘর নদীর সাথে তুলনা করেছেন এবং মনে করেন যে দৃষদবতীটা অন্য কোনো নদী নয়, আসলে এটা ঘঘর নদী বা ঘরঘরা নদী। আবার কেউ কেউ এটাকে চিত্তং নদী বলেও চিহ্নিত করেছেন। তো দৃষদবতীকে অনেকে ঘরঘর বা চিত্ত নদী বলেও মনে করেন। তো আর অন্য নদীর মধ্যে আমরা ঋগ্বেদে গঙ্গা নদীর কথা একবার উল্লেখ পাই, বহুবার কিন্তু বলা হয়নি। গঙ্গা নদীর কথা একবার বলা হয়েছে, এবং যমুনা নদীর কথা ঋগ্বেদে 3বার বলা হয়েছে। তো আরও অনেকে মনে করেন যে ঋগ্বেদে সপ্তসিন্ধব নামক একটা অঞ্চলের উল্লেখ রয়েছে। বিশেষ করে ম্যাক্স মুলার মনে করেন যে সরস্বতী, সিন্ধু এবং তার যে 5টি শাখা নদী, সেগুলোকে নিয়েই কিন্তু এই সপ্তসিন্ধু গড়ে উঠেছিল। এবং এই যে সপ্তসিন্ধুর যে সীমানা বা অঞ্চল, সেটা কিন্তু এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পূর্ব পশ্চিম পাঞ্জাব, সিন্ধু হরিয়ানা বা উত্তরপ্রদেশের যে সীমান্তবর্তী অঞ্চল, সেগুলো নিয়ে গঠিত ছিল। অর্থাৎ সপ্তসিন্ধু বলতে এই এলাকা নিয়ে গঠিত ছিল, এটাই কিন্তু ম্যাক্স মুলার বলছেন। এবং আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে ঋগ্বেদের 6ষ্ঠ মণ্ডলে হরিউপিয়ার যুদ্ধের উল্লেখ আছে। আমি এটা লিখে দিচ্ছি, হরিউপিয় নামে যুদ্ধের উল্লেখ রয়েছে, বা এই শব্দটার কিন্তু একটা উল্লেখ রয়েছে। তো এখানে অভ্যবতী চায়মান বৃচিবন্ত নামক এক উপজাতিকে পরাজিত করেন। এবং অনেকে মনে করেন যে এই হরিউপিয় যে শব্দটা, সেটা আর কিছুই নয়, যেটা হরপ্পারই আর একটা নাম, যেটার উল্লেখ ঋগ্বেদে রয়েছে। তো অনেকে মনে করেন যে হরিউপিয়া হচ্ছে হরপ্পার অন্য নাম, যেটা ঋগ্বেদে উল্লেখ রয়েছে। ঠিক আছে, তা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে ঋগ্বৈদিক সভ্যতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে এবং তাদের অবস্থানটা কোথায়। ঋগ্বৈদিক যুগে আর্যরা বিভিন্ন জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। তো তারা যেহেতু পশুপালন ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে যুক্ত ছিল এবং যাযাবর জীবন পালন করত, ফলত দীর্ঘদিন এক স্থানে বসবাস করা কখনোই তাদের পক্ষে সম্ভব ছিল না, এবং সবসময় নিজেদের এবং নিজেদের পশুদের খাদ্যের সংস্থান করার জন্য তাদেরকে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতে হতো। ফলত ঋগ্বৈদিক যুগে এক একটি জনগোষ্ঠীকে কেন্দ্র করে এক একটা নির্দিষ্ট ভূখণ্ডে বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, এবং সেই গোষ্ঠীর যিনি দলপতি থাকতেন বা গোষ্ঠীপতি থাকতেন, তিনি কিন্তু সেই গোষ্ঠীটাকে পরিচালনা করতেন। এবং এইভাবেই কিন্তু বিভিন্ন উপজাতি শ্রেণীর উদ্ভব
ঋগ্বৈদিক সভ্যতাতে হয়েছিল। যেহেতু সেই সময় যে রাজা বা রাষ্ট্র এই ধরনের কোনো কনসেপ্ট ছিল না, ফলত উপজাতি কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেটাই কিন্তু আমরা এই আর্লি বৈদিক ফেজে দেখতে পাই। তার পরবর্তী বৈদিক যুগে আমরা আর্যদের এই যে রাষ্ট্র রাজা এই ধারণাটা কিন্তু পরিপূর্ণ বিকাশ ঘটতে আমরা দেখি, এবং আস্তে আস্তে এই উপজাতি থেকে গোষ্ঠী, জনপদ, মহাজনপদ এবং একটা সাম্রাজ্য গড়ে ওঠে, তার ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই। ফলত আর্যদের যে সমাজ, সেই সমাজটা কিন্তু পিতৃতান্ত্রিক ছিল, অর্থাৎ পরিবারের পিতাই ছিলেন প্রধান এবং তার কথাই কিন্তু শেষ কথা ছিল। তো সেই সময়ে ঋগ্বৈদিক সমাজ ব্যবস্থাতে যে পরিবার ছিল সেই পরিবারটা কুল নামে পরিচিত ছিল, আর পরিবার বা কুলের প্রধানকে বলা হতো কি? কুলপা। তো ঋগ্বৈদিক যুগে মূলত কয়েকটা পরিবার, সেই পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, এবং কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত কি? বিষ, এবং কয়েকটি বিষ নিয়ে গঠিত হতো জন বা গোষ্ঠী। ফলত ঋগ্বৈদিক যুগে আমরা এইরকম ছোট বড় অনেক জন বা গোষ্ঠী বা উপজাতিদের অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই। তো এইরকমই একটা গুরুত্বপূর্ণ উপজাতি হচ্ছে ভরত। এই ভরত উপজাতির একজন বিখ্যাত রাজা হচ্ছেন দিবদাস, এবং এই ভরত উপজাতির মানুষেরা বসবাস করত সরস্বতী, দৃষদবতী এবং যমুনা নদীর উপত্যকা অঞ্চলে, যে অঞ্চলটি ব্রহ্মাবর্ত নামে পরিচিত ছিল। তো দিবদাস তিনি মূলত পুরু, যদু এবং তুর্বসদেরকে পরাজিত করেন। এছাড়াও দিবদাসের হাতে বিভিন্ন যে দাসরাজ, সম্বর এবং অনার্য পুনি, তারাও কিন্তু পরাজিত হয়। অর্থাৎ আর্য ছাড়াও বিভিন্ন অনার্য যে জাতিগোষ্ঠীর লোকেরা ছিল তাদের সাথে কিন্তু একটা বরাবর আর্যদের সংঘর্ষ চলত, এবং বিভিন্ন ক্ষেত্রে আর্য উপজাতির রাজারা এই অনার্য যে সকল দাসরা থাকতেন বা দস্যু জাতীয় লোক থাকতেন তাদের কিন্তু পরাজিত করতেন বা তাদের সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হতেন। তো এই দিবদাসের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য একজন রাজা হলেন পিজবন, এবং পিজবনের পর বিখ্যাত রাজা হন তার পুত্র সুদাস। ঋগ্বেদে দিবদাসের বংশধরদের উল্লেখ রয়েছে, এবং দিবদাসের পুত্রের নাম হচ্ছে পিজবন, এবং পিজবনের পর যে ভরত গোষ্ঠীর নেতৃত্ব দেন তিনি হচ্ছেন রাজা সুদাস। এবং আমরা দেখতে পাই যে সুদাসকে কেন্দ্র করে 10 রাজার যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। এবং এখানে সুদাস সম্পর্কে যে কথাটা বলা রয়েছে যে সুদাস তিনি শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না, যোদ্ধার পাশাপাশি একজন পণ্ডিত ব্যক্তিও ছিলেন, এবং তিনি ঋগ্বেদের অনেক মন্ত্র রচনা করেছিলেন। তো ভরত গোষ্ঠীর যে নেতা সুদাস, তার সম্পর্কে আমাদের পরিচিতি কিন্তু প্রথম হচ্ছে যে তিনি 10টা উপজাতি রাজাদেরকে পরাজিত করেন। তো এখানে যে গল্পটা প্রচলিত রয়েছে, তো ভরত উপজাতি রাজা ছিলেন সুদাস, তার একজন রাজপুরোহিত ছিলেন, তার নাম হচ্ছে বিশ্বামিত্র। তো কোনো কারণবশত বিশ্বামিত্রের কাজে রাজা সুদাস অসন্তুষ্ট হয়ে তাকে অপমান করে রাজদরবার থেকে তাড়িয়ে দেন, এবং তার স্থলাভিষিক্ত করেন বশিষ্ঠকে। তো এতে বিশ্বামিত্র প্রচণ্ড ক্ষুব্ধ হন, এবং তিনি প্রতিহিংসা গ্রহণের জন্য মূলত অন্যান্য যে উপজাতি ছিল তাদের মধ্যে থেকে 10টি উপজাতির একটা মিত্রজোট গঠন করে তাদেরকে রাজা সুদাসকে আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করে। তো এই 10টি উপজাতি হল পুরু, যদু, তুর্বস, অনু, দ্রোহু, অলিন, পকত, ভলানস, শিব এবং বিশানী। তো এই 10টি উপজাতি মিলিত হয়ে রাজা সুদাসকে আক্রমণ করে, এবং এই যুদ্ধটা হয়েছিল পুরুষ্চি বা রাভি নদীর তীরে। তো এই 10টি উপজাতি একসাথে যুদ্ধ করা সত্ত্বেও রাজা সুদাস কিন্তু সেই 10 রাজার যুদ্ধে জয়লাভ করেন, এবং এখানে পুরু উপজাতির যে রাজা পুরুকুৎস তিনি আবার যুদ্ধক্ষেত্রে মারা যান। এখানে কিন্তু শেষ না, এরপরও যুদ্ধ চলতে থাকে, এবং আস্তে আস্তে পুরুষ্চি নদীর জলে ডুবে মারা যায় অনু এবং দ্রুহু উপজাতির রাজা। তো 10 রাজার যুদ্ধ সমাপ্ত হবার পরও সুদাস কিন্তু এখানেই থেমে থাকেননি, তিনি আরও 3টি অনার্য গোষ্ঠীর রাজাদেরকে পরাজিত করেন। তো এই 3টি অনার্য গোষ্ঠী হচ্ছে অজ, শীঘ্র এবং যক্ষু।
এবং এই 3 অনার্য গোষ্ঠীর নেতৃত্ব কে দিয়েছিলেন? রাজা ভেদ। এবং যুদ্ধটা হয়েছিল যমুনা নদীর তীরে। তো ঋগ্বেদে আমরা যে সকল অনার্য রাজার উল্লেখ পাই তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিবিশ, ধুচি, চুমুরি, সম্বর, বর্চি, পিপ্রু। এবং ঋগ্বেদে উল্লেখিত বেশ কিছু অনার্য উপজাতি হচ্ছে কিরাট, কিকট, চণ্ডাল, পনাক, শিমুক প্রমুখ উল্লেখযোগ্য। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে সুধা শুধুমাত্র 10টা উপজাতি রাজাকে নয়, সেই 10,000 যুদ্ধ ছাড়াও তিনি আরও 3টি অনার্য গোষ্ঠীদেরকে পরাজিত করছেন। তো এই যে আর্য এবং অনার্যদের মধ্যে যে সংঘর্ষ বা আর্যদের নিজেদের মধ্যে যে সংঘর্ষ, সেটা হওয়ার কারণ হচ্ছে যে সেই সময়ে যুদ্ধবিগ্রহ তো কোনো নতুন ঘটনা নয়, কিন্তু যেহেতু ঋগ্বৈদিক সময়ে গরুর একটা বড় ভূমিকা ছিল এবং সেই সময়ে গবাদি পশুকে ধনসম্পত্তির মূল অংশ বলে মনে করা হতো, ফলত গবাদি পশু এবং পশুচারণ ভূমির জন্য কিন্তু এই যুদ্ধটা হতো যে কোনো একটা নতুন ভূখণ্ড, সেই নতুন ভূখণ্ডের অধিকারটা কার থাকবে, সেটা কি ভরত উপজাতির রাজার থাকবে, নাকি সেটা পুরুদের অধিকারে থাকবে, নাকি যদুদের অধিকারে থাকবে, এই বিষয়টা নিয়েই কিন্তু যুদ্ধটা বাধে। এছাড়াও পারস্পরিক যে বিদ্বেষ বা গোষ্ঠী নেতাদের মধ্যে যে পারস্পরিক যে বিদ্বেষ দেখা দেয়, সেটাও কিন্তু যুদ্ধের একটা অন্যতম কারণ। এবং এই 10,000 যুদ্ধ বা বাকি যুদ্ধগুলো কিন্তু এই কারণেই সংগঠিত হয়েছিল। এবার আমরা ঋগ্বৈদিক আর্যদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে দেখব যে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা সেই সময়ে ছিল। তো যেহেতু সেই সময়ে রাজা বা রাষ্ট্রের কনসেপ্টটা ছিল না, কিন্তু আমরা এখানে রাজা শব্দটার ব্যবহারটা করছি কারণ মনে করা হয় যে একটা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর যিনি পরিচালক ছিলেন তাদেরকেই ঋগ্বেদে রাজা বলে উল্লেখ করা হচ্ছে। এবং পাশাপাশি এদের আবার ঋগ্বেদে বিশ্বপতি, গণপতি, জ্যৈষ্ঠ এই নামেও কিন্তু অভিহিত করা হচ্ছে। আবার ঋগ্বেদে এটা উল্লেখ আছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো গোষ্ঠীপতিকে আবার একরাট, বিরাট, অধিরাট এই সমস্ত অভিধাতেও ভূষিত করা হচ্ছে। এবং এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে সেই সময়ে ঋগ্বেদে স্পর্শ বা গুপ্তচর তাদেরও উল্লেখ কিন্তু আমরা দেখতে পাই। তো পুরু উপজাতির যে রাজা এষদস্যু, তাকে ঋগ্বেদে অর্ধদেবতা বলা হয়েছে। এবং সেই সময় দাঁড়িয়ে যে সকল গোষ্ঠীপতিরা ছিলেন যাকে ঋগ্বেদে রাজা বলা হচ্ছে, তো সেই গোষ্ঠীপতিদেরকে এক প্রকার কর দেওয়া হতো, সেটাকে বলা হচ্ছে বলিকর। তো এই বলিকর মূলত একটা স্বেচ্ছাকর ছিল যে কোনো প্রজা তিনি রাজাকে মনে করলে বলিকর দিতেও পারে, আবার নাও দিতে পারে। বলিকর দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা কিন্তু প্রজাদের ছিল না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাই যে বলিটা কিন্তু একটা নিয়মিত করে পরিণত হয়। তো প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ছিল, যেমন ঋগ্বৈদিক যুগে রাজাই ছিলেন কিন্তু প্রধান এবং তার কথাই শেষ কথা ছিল। তো রাজার পর সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কে ছিলেন? তিনি হচ্ছেন পুরোহিত। এবং পুরোহিত শুধুমাত্র যাগযজ্ঞ তো করতেন, পাশাপাশি যুদ্ধক্ষেত্রে রাজাকে বিভিন্ন বিষয়ে কিন্তু পরামর্শ দিতেন। রাজা, তারপরে পুরোহিত, এবং পুরোহিতের পর যিনি প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি হচ্ছেন সেনানী নামক কর্মচারী। এই সেনানীরা মূলত প্রশাসনিক দায়িত্ব পালন করত এবং যুদ্ধ পরিচালনা করা, সেনাবাহিনী দেখা, এই বিষয়টা তার দায়িত্বের মধ্যে ছিল। এবং তারপরে আমরা দেখতে পাই যে সে গ্রামগুলো দেখাশোনা করা বা শাসন করা তার দায়িত্ব ছিল গ্রামণী নামে এক শ্রেণীর কর্মচারীদের ওপর। এবং গ্রামণীকে আর একটা নামে অভিহিত করা হতো, সেটা হচ্ছে ব্রাজপতি। গ্রামণীদের অনেক সময় ব্রাজপতি নামেও অভিহিত করা হতো। এবং অনেক ক্ষেত্রে কি হয় যে রাজার সঙ্গে অন্যান্য উপজাতির গোষ্ঠীরা যদি যোগাযোগ করতে চায়, তাহলে কাদের মাধ্যমে যোগাযোগটা করবে? মূল মাধ্যমটাকে হবে। তার জন্য দূত নামক এক শ্রেণীর কর্মচারীও কিন্তু আর্যদের সময় ছিল। ঋগ্বৈদিক সময়ে হত্যার অপরাধে কোনো দোষী সাব্যস্ত হলে তাকে কিন্তু 100টি গরু জরিমানা করা হতো। তো অনেক সময় কি হতো যে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধত, সেই বিরোধ মীমাংসার জন্য যাদেরকে নিয়োগ করা হতো বা যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো কি? মধ্যমসী। অর্থাৎ যদি কোনো গোষ্ঠী বা দুই ব্যক্তির মধ্যে বিরোধ বাধে, তো সেই বিরোধের
মীমাংসা করার জন্য মধ্যমসিদের নিয়োগ করা হতো, বা তারা কিন্তু সেই বিরোধের থামানোর চেষ্টা করতেন। তো ঋগ্বৈদিক সময়ে আমরা তিনটি গুরুত্বপূর্ণ সংগঠনের কথা পাই। একটা হচ্ছে সভা, সমিতি এবং বিধাতা। এই তিনটে কি? তো সভা, সমিতির থেকে বিধাতা, এটা হচ্ছে একটা আর্লি বৈদিক সংগঠন বলা যায়, অর্থাৎ ঋগ্বৈদিক সময়ের একবারে প্রাথমিক বা প্রথম দিকের একটা সংগঠন হচ্ছে বিধাতা, তারপর হচ্ছে সভা, সমিতি। প্রথমে আমরা সভা সম্পর্কে দেখব। সভাতে মূলত বয়স্ক লোকরা অংশগ্রহণ করতে পারত, বা এক প্রকার জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে এই সভাটা কিন্তু গঠিত ছিল। এবং ঋগ্বেদে এই সভার কথা 8 বার বলা রয়েছে। এবং সভাতে যিনি প্রধান দায়িত্ব পালন করতেন তাকে বলা হতো কি? সভাপতি। এর সাথে আপনাদেরকে এটা বলে রাখি যে সভাতে কিন্তু নারীদের প্রবেশের কোনো অধিকার ছিল না, এবং রাজনৈতিক আলোচনা ছাড়াও কিন্তু সভাতে পাশা খেলা হতো। এটাও গুরুত্বপূর্ণ যে সভাতে কিন্তু পাশা খেলা হতো। তারপর হচ্ছে সমিতি। সমিতি ছিল সর্বসাধারণের একটা প্রতিষ্ঠান, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারত। এবং সমিতির অধিবেশনে প্রধান ছিলেন, তার নাম হচ্ছে কি? রাজা। সমিতিতে প্রধানের দায়িত্ব পালন করতেন কে? তিনি হচ্ছেন রাজা। ঠিক আছে? তো রাজা সমিতিতে সবসময় নিজের সিদ্ধান্তটাকে চাপিয়ে দেওয়ার কিন্তু একটা চেষ্টা করতেন। এবং সমিতির গুরুত্বপূর্ণ কাজ ছিল যে তারা কিন্তু রাজাকে নির্বাচন করতেন, এবং সমিতি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটা অমান্য করার অধিকার কিন্তু রাজার ছিল না। এবং ঋগ্বেদে সমিতির কথা 9 বার বলা হয়েছে। আর একটা সংগঠন হচ্ছে, সেটা হচ্ছে বিধাতা। তো বিধাতার কাজ কি ছিল? বিধাতার কাজ হচ্ছে যে এটা কিন্তু সভা সমিতি থেকেও একটা জনপ্রিয় সংগঠন ছিল, এবং ঋগ্বেদে বিধাতার কথা 122 বার বলা হয়েছে। এবং বিধাতাতে নারী এবং পুরুষ উভয়ই যোগদান করতেন। তো এই যে সভা, সমিতি বা বিধাতা, এগুলো সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন। যেমন রমিলা থাপার মনে করেন যে যে সকল উপজাতি গোষ্ঠীর রাজা ছিল না, সেই সব গোষ্ঠীর শাসন কার্য পরিচালনা করতেন সভা ও সমিতি। অধ্যাপক কিত আবার সভাকে সভাকক্ষ বলেছেন। লুডুইক সভাকে আবার উপজাতি প্রধানদের পরিষদ বলেছেন। জিমার সাহেব সভাকে গ্রাম পরিষদ বলছেন। তো বিভিন্ন জন সভা, সমিতি, বিধাতাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। তো এবার আমরা প্রশাসনিক বিষয়টা ছেড়ে ঋগ্বৈদিক সভ্যতার সমাজ ব্যবস্থা সম্পর্কে দেখব। আমি আগেই বলেছি যে ঋগ্বৈদিক সমাজ ব্যবস্থা সেটা কিন্তু ছিল পিতৃতান্ত্রিক, বা পিতার কথাই কিন্তু শেষ কথা ছিল। তো ঋগ্বৈদিক যুগে পরিবারের কিন্তু একজন প্রধান থাকতেন। সেই প্রধানকে কি বলা হতো? প্রধানকে বলা হতো গৃহপতি। ঋগ্বেদে অগ্নিদেবকে মূলত অতিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। তো বিনোদনের মাধ্যম হিসেবে আর্যরা যে সকল বিষয়গুলো করত, তার মধ্যে নাচ, গান, শিকার, মুষ্টিযুদ্ধ করা, দৌড় খেলা, পাশা খেলা, এগুলো কিন্তু তারা এক একটা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করত। এছাড়াও ঋগ্বেদে আমরা কিন্তু বীণা, বাণ, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ পাচ্ছি। ঋগ্বৈদিক সমাজে পাশা খেলাকে ব্যবহার করে কিন্তু এক প্রকার জুয়া খেলারও প্রচলন ছিল। এবং ঋগ্বেদে গাভীকে বলা হয়েছে কি? অঘ্না। এবং কখনোই দুগ্ধবতী গাভীকে হত্যা করা হতো না, এটা কিন্তু আর্যরা স্ট্রিক্টলি মেনে চলত। এবং ঋগ্বৈদিক যুগে কোনো পরিবারে যদি কোনো অতিথি আসে, তাকে গোমাংস দিয়ে আপ্যায়ন করা হতো, যে কারণে অতিথিকে বলা হতো কি? গোঘ্ন। তো এছাড়াও ঋগ্বৈদিক আর্যরা খাদ্য হিসেবে মূলত দুধ, ঘি, ফলমূল, যব, ভেড়া বা ছাগলের মাংস, এগুলো কিন্তু ভক্ষণ করত। এবং ঋগ্বৈদিক যুগে নারীরা তারা বিভিন্ন অলংকার তাদের দেহে ধারণ করত, যেমন সোনা, রূপা, দামি পাথর। এবং ঋগ্বৈদিক যুগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পুরুষরাও কিন্তু অলংকার ধারণ করত। তো ঋগ্বৈদিক সময়ে আমরা কিন্তু জাতিভেদ প্রথার বিষয়টা দেখতে পাই। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে জাতিভেদ সেটা কি বংশানুক্রমিক ছিল, না
সেটা অর্থনৈতিকভাবে ছিল। এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে এবং আমাদেরকে এটা একটু বুঝতে হবে যে জাতিভেদ প্রথা সেটা কিসের ভিত্তিতে ছিল। তো ঋগ্বেদে এই জাতিভেদ প্রথার বিষয়টা আমরা জানতে পারি মূলত পুরুষ সূক্ত থেকে। পুরুষ সূক্তে যে বিষয়টা বলা রয়েছে যে ব্রহ্মা, সে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে মূলত রাজা, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। এবং এটাকেই ঋগ্বৈদিক সময়ে জাতিভেদ প্রথার বা এই ভিত্তিতেই সমাজ ব্যবস্থাটা প্রচলিত ছিল, এটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু অনেকেই এই যে বংশানুক্রমিক জাতিভেদ প্রথা এটার কিন্তু একটা সমালোচনা করছেন, কারণ ঋগ্বৈদিক যুগে জাতিভেদ প্রথার সমর্থনে এই যে পুরুষ সূক্তে যে মন্ত্রটির উল্লেখ রয়েছে, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উদ্ভব হয়েছে। তো এই মন্ত্রটি পরবর্তীকালে রচনা, এটাকে পরে এখানে অনুপ্রবেশ করানো হয়েছিল। ফলত এই যে ঋগ্বেদের মন্ত্র এটা কিন্তু অনেকটা প্রক্ষিপ্ত আকারে লেখা রয়েছে। তো ঋগ্বৈদিক যুগের এটা কিন্তু সমাজের একটা বড় প্রতিফলন নয়, কারণ ঋগ্বৈদিক যুগে যে শ্রেণীবিভাগ সেটা কিন্তু অর্থনৈতিক ভিত্তিতে হয়েছিল, বংশানুক্রমিক নয়। কারণ একটা জাতিভেদ প্রথা আছে এটা আমরা তখনই বলতে পারি যখন কোনো পরিবারে পুরুষ পরম্পরায় একই বৃত্তির অনুসরণ করবে, কর্মের পরিবর্তে জন্মের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হবে, বা বিভিন্ন শ্রেণীর মধ্যে বিবাহ বা খাওয়া দাওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে। এগুলোই মূলত জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যের কোনো একটাও কিন্তু আমরা ঋগ্বেদে দেখতে পাই না, কারণ ঋগ্বেদিক সমাজে পরিবার বিভিন্ন লোক বিভিন্ন পেশার সাথে নিযুক্ত ছিলেন এবং সমাজের প্রত্যেক শ্রেণীর মধ্যে কিন্তু অন্তর্বিবাহ বিষয়টা চালু ছিল এবং আহার বা পান করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না, যে কারণে মনে করা হয় যে ঋগ্বৈদিক সমাজ জাতিভেদ প্রথা সেটা কখনোই বংশানুক্রমিক ছিল না, মূলত অর্থনৈতিক ছিল। এবং পাশাপাশি ঋগ্বেদে বর্ণ কথাটিরও কিন্তু উল্লেখ রয়েছে। তো বর্ণ বলতে অনেকে বলা হয় যে এটা হচ্ছে গাত্রবর্ণ, অর্থাৎ গায়ের রং। তো ঋগ্বেদে এই যে গায়ের রং, সে গায়ের রঙের ভিত্তিতে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্যবর্ণ আর একটা হচ্ছে অনার্য। তো ঋগ্বৈদিক সময়ে আর্য ছাড়াও যারা আর্য সমাজের বাইরে বসবাস করতেন তাদেরকে দাস বা দস্যু বলা হয়েছে, বা এক কথায় বললে ঋগ্বেদে অনার্যদের দাস হিসেবে অভিহিত করা হয়েছে। এবং অনার্যদের নাক তীক্ষ্ণ ছিল না বলে তাদেরকে অনাশ বলা হয়, অনার্যদের গায়ের রং কালো ছিল বলে তাদেরকে কৃষ্ণত্বচ বলা হয়, এবং অনার্যদের ভাষা বোঝা যেত না বলে অনার্যদের কিন্তু মৃধবাজ বলা হতো। তো এই সমস্ত কথার উল্লেখ কিন্তু আমরা ঋগ্বেদ থেকে পাই। তো ঋগ্বৈদিক সমাজ ব্যবস্থা ক্ষেত্রে নারীদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেই সময় নারীদের একটু বেশি বয়সেই বিবাহ দেওয়া হতো এবং নারীদের যথেষ্ট সম্মান বা প্রতিপত্তি আমরা ঋগ্বৈদিক সময়ে দেখতে পাই, কিন্তু পরবর্তী বৈদিক যুগে দেখব যে নারীদের সেই সম্মানটা কিন্তু আর থাকছে না। এই সময় নারীরা যে সকল বিষয়ে বিশেষ অধিকার পেতেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে নারীরা কিন্তু স্বেচ্ছায় স্বামী নির্বাচনের একটা অধিকার পেতেন। এবং ঋগ্বৈদিক যুগে নারীরা ধর্মীয় কাজ, সামাজিক উৎসব অনুষ্ঠানেও যোগদান করতে পারতেন এবং যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিলেন এমন কিছু নারী হলেন বিষপলা এবং মোদগলানীর। উচ্চশিক্ষা লাভ করেছেন এবং ঋগ্বেদের বিভিন্ন মন্ত্র রচনা করেছেন এমন কয়েকজন নারী হলেন লোপামুদ্রা, বিশ্ববারা, অপারা, ঘোষা। ধর্মীয় সাধনায় সাফল্য লাভকারী নারী হলেন লোমশ, জুই, পৌলমী, কামায়নীয়। এবং ঋগ্বৈদিক যুগে যে সতীদাহ প্রথা সেটাও কিন্তু সমাজের অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং ঋগ্বৈদিক যুগে পণদানের প্রথা চালু ছিল, তবে সেই পণটা পেত কন্যার পিতা। তো নারীদের সম্পর্কে আমরা এই কয়েকটা বিষয় কিন্তু জানতে পারছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এই আর্লি বৈদিক পিরিয়ড সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক জীবন, যে তারা জীবন ধারণের জন্য কি কাজ করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন ইত্যাদি বিষয়। তো আমরা আগেই জেনেছি যে ঋগ্বৈদিক সভ্যতা সেটা গ্রামীণ কেন্দ্রিক,
পশুপালন ভিত্তিক অর্থনীতি ছিল, যেখানে আর্যদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে জীবন জীবিকা নির্বাহ করতে হতো। ঋগ্বৈদিক সময়ে যে ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তি তারাই ছিলেন যার কাছে সবথেকে বেশি গো সম্পদ ছিল, যে কারণে ধনী ব্যক্তিকে বলা হতো গোমত। এবং সমাজে গো সম্পদ যার কাছে বেশি ছিল তিনি হচ্ছেন ধনী ব্যক্তি। এবং গোবিষ্টি কথাটি খুব প্রচলিত ছিল, যার অর্থ হচ্ছে গরুর জন্য অনুসন্ধান। এবং ঋগ্বৈদিক যুগে ঘোড়া খুব জনপ্রিয় পশু ছিল। এবং আমরা এটাও জানতে পারছি যে ঋগ্বৈদিক যুগে জমিকে ক্ষেত্র এবং উর্বরা বলা হয়েছে, এবং ঋগ্বেদের নাঙ্গলকে শির বলা হয়েছে। জমিতে যে নাঙ্গল দেয়া হতো, সেই নাঙ্গলে যে দাগ, সে দাগকে কি বলা হয়েছে? এই দাগকে বলা হয়েছে সীতা। ঋগ্বেদে কৃত্রিম জনপ্রণালীকে কুল্লা বলা হয়েছে। ঋগ্বেদে যে অয়স বা লোহিতায়স নামে ধাতুর উল্লেখ রয়েছে, এবং ভারতে লোহার প্রাচীনতম নিদর্শন সেটা পাওয়া গিয়েছে কোথায়? নহুতে। অর্থনৈতিক জীবনের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি। যেহেতু আর্যরা পশুপালন ভিত্তিক অর্থনীতি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, পাশাপাশি চাষবাসও কিন্তু করত। তো সেই চাষবাসের জন্য দরকার ছিল জমি। তো ঋগ্বৈদিক সময়ে জমির মালিকানা কার ছিল সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। তো মনে করা হয় যে বাসযোগ্য জমি এবং চাষের জমির ওপর মূলত ব্যক্তি মালিকানা বা পরিবারের প্রধানের মালিকানা প্রচলিত ছিল, কিন্তু যে চারণভূমি, সেই চারণভূমির ওপর গোষ্ঠী মালিকানা বা সর্বসাধারণের মালিকানা কিন্তু প্রচলিত ছিল। এবং ঋগ্বেদে ধানের উল্লেখ রয়েছে, এবং ধানকে বলা হয়েছে কি? ধানকে বলা হয়েছে ব্রীহি। আর গমকে বলা হয়েছে কি? গোধূম। এছাড়াও ঋগ্বৈদিক সময়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের আমরা বেশ কিছু নিদর্শন দেখতে পাই। যেমন ঋগ্বেদে শতদ্বারযুক্ত জলযানের উল্লেখ রয়েছে, যা থেকে মনে করা হয় যে আর্যরা মূলত সামুদ্রিক বাণিজ্যে অংশগ্রহণ করত। ঋগ্বেদে দশম মণ্ডলে পূর্ব সমুদ্র এবং পশ্চিম সমুদ্রের উল্লেখ রয়েছে, এবং ঋগ্বেদে সিন্ধুকে সমুদ্রগামী বলে বর্ণনা করা হয়েছে। ঋগ্বেদে পণি নামক এক শ্রেণীর ধনী লোকেদের উল্লেখ রয়েছে। অনেকে মনে করেন যে পণিরা ছিল অনার্য বণিক। এবং ঋগ্বৈদিক সময়ে ধাতব মুদ্রার প্রচলন ছিল কিনা এটাও কিন্তু একটা বিতর্কিত। এবং ঋগ্বেদে যে নিক্স নামক শব্দের উল্লেখ রয়েছে, সেটাকে মনে করা হয় যে এটা হচ্ছে একটা সোনার অলঙ্কার বা সোনার একটা খণ্ড। এবং ঋগ্বেদে এই যে ঋণ গ্রহণ বা ঋণ দান, তারও আমরা উল্লেখ পাই, এবং সমুদ্র যাত্রারও উল্লেখ রয়েছে। এবং যেহেতু সেই সময়ে মুদ্রার প্রচলন ছিল না, ফলত জিনিসপত্রের আদান প্রদানের মাধ্যমে বা বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যটা পরিচালিত হতো। এবং ঋগ্বেদে অগ্নিকে যেহেতু গুরুত্বপূর্ণ একটা স্থান দেওয়া হয়েছিল, যে কারণে তাকে পথিকৃৎ বলা হচ্ছে। এবং ঋগ্বেদে এক জায়গা থেকে আরেক জায়গাতে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, পণ্যদ্রব্য নিয়ে যাওয়া হবে, তার জন্য কিন্তু ঘোড়ায় টানা রথ এবং বলদে টানা গাড়ি ব্যবহার করা হতো। এবার আমরা একটু ঋগ্বৈদিকদের ধর্মীয় জীবন সম্পর্কে দেখব। ঋগ্বেদে মোট 33টি দেবতার কথা কিন্তু বলা রয়েছে। এবং ঋগ্বেদে এই যে বিশ্বজগৎ বা ত্রিভুবন বা বিশ্বভুবন, এটাকে 3টি ভাগে ভাগ করা হয়, এবং এক একটি ভাগকে স্থান বা লোক বা মণ্ডল বলে। যেমন প্রথম হচ্ছে দুলোক, স্বর্গ, আকাশ বা আলোক। এবং এর দেবতাগণ হলেন দো, বরুণ, সূর্য, বিষ্ণু, মিত্র, পূষণ, অদিতি, উষা, অশ্বিনীদয়। তারপর হচ্ছে মধ্যম বা অন্তরিক্ষ বা মধ্যম মণ্ডল, যেখানে দেবতা থাকেন হচ্ছে ইন্দ্র, পূজন্য, রুদ্র, মরুত, বায়ু, যম, প্রজাপতি। তারপর হচ্ছে মত্ত, ভূলোক বা পৃথিবী, তার প্রধান দেবতা হলেন অগ্নি, সোম, পৃথিবী, বৃহস্পতি, সরস্বতী, ইলা এবং ভারতী। ফলত এই যে 3টি ভুবন বা 3টি মণ্ডল রয়েছে, সেখানে কিন্তু আলাদা আলাদা দেবতা বা দেবী রয়েছেন। তো ঋগ্বেদে যে সকল গুরুত্বপূর্ণ দেবদেবী রয়েছেন, তাদের সম্পর্কেও কিন্তু আমাদেরকে একটু ডিটেলসে দেখতে হবে। যে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের নামে ঋগ্বেদে 250টি স্তোত্র রয়েছে, যেটা কিন্তু ফার্স্ট, অর্থাৎ সব থেকে বেশি যে স্তোত্র সেটা কিন্তু ইন্দ্রের নামে রয়েছে। এবং ইন্দ্রকে বলা হয় পুরন্দর,
কারণ তিনি অসুরদের শহর বা পুর সেটাকে তিনি ধ্বংস করেছেন এবং ইন্দ্র যুদ্ধের দেবতা হিসেবেও পরিচিত। তারপরে হচ্ছে অগ্নি। অগ্নির নামে ঋগ্বেদে 200 স্তোত্র রয়েছে এবং অগ্নি মূলত দেবতা এবং মানুষের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করে এবং অনেক সময় অগ্নিকে যজ্ঞের দেবতাও বলা হয়। তারপর হচ্ছে বরুণ। বরুণের নামে ঋগ্বেদে 30টি স্তোত্র রয়েছে এবং মনে করা হয় যে বরুণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক অর্থাৎ কসমিক ল, যেটাকে RTA বলা হয়। তারপর হচ্ছে সোম। সোম কি? সোম হচ্ছে গাছপালার দেবতা বা তিনি সোমরস, সেই সোমরসের দেবতা এবং ঋগ্বেদের নবম মণ্ডলে এই সোমের উদ্দেশ্যে কিন্তু রচিত এবং এই সোম দেবতা মূলত হিমালয়ের যে মঞ্জুবান পর্বত রয়েছে সেখানে তিনি বসবাস করেন। তারপর হচ্ছে মরুত। মরুত হচ্ছে ঝড় বৃষ্টির দেবতা। তারপর আমরা দেখব রুদ্র। রুদ্র তিনি মূলত রোগ বা ঔষধির দেবতা এবং মানুষের রোগ নিরাময় করে। আরেকজন গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর নামে ঋগ্বেদে 6টি স্তোত্র রয়েছে এবং তিনি ঋগ্বেদের কিন্তু একজন গৌণ দেবতা। এটা কিন্তু মনে রাখবে যে কারা গৌণ কারা মুখ্য দেবতা। ঋগ্বৈদিক সময়ে কিন্তু বিষ্ণু ছিলেন একজন গৌণ দেবতা। আর একজন গুরুত্বপূর্ণ দেবতা হলেন সূর্য, তিনি আলোর দেবতা। এছাড়াও আমরা ঋগ্বৈদিক যুগে আরও বেশ কিছু দেবদেবীতার নাম পাই, যেমন পৃথিবী দেবী মাতা, অদিতি দেবজননী, সাবিত্রী সৌরলোকের দেবী, অনন্যানী বন জঙ্গলের দেবী, বৃহস্পতি প্রার্থনার দেবী, পুষণ বিবাহের দেবী, বায়ু বাতাসের দেবতা, পূজন্য বৃষ্টির দেবতা। তো এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই ঋগ্বৈদিক আর্যদের ধর্মীয় জীবনের পরিচয় কিন্তু পেয়ে থাকি। ফলত আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি যে আর্যরা বহু দেবদেবীদের উপাসনা করতেন এবং ঋগ্বেদে পুরুষ দেবতাদের তুলনায় নারী দেবতার ভূমিকা কিন্তু অনেকটা গৌণভাবে দেখানো হয়েছে। এই সময়ে ঋগ্বেদে দেবদেবীদের বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু আর্যরা মূর্তি পূজা করতেন না, বা মূর্তি পূজা করতেন বা মূর্তি পূজা প্রচলিত ছিল তার কোনো নিদর্শন বা উল্লেখ আমরা কিন্তু ঋগ্বেদে পাই না। এবং আর্যরা কিন্তু ধর্মে যাগযজ্ঞের একটা বিরাট ভূমিকা ছিল এবং তারা সব ক্ষেত্রেই যাগযজ্ঞ করতেন। এবং আরেকটা লাস্ট বিষয় বলে আমি এখানে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যজ্ঞ পরিচালনা করা বা উপাসনা করা, সেক্ষেত্রে পুরোহিতদের একটা কিন্তু প্রধান ভূমিকা ছিল। তো এই পুরোহিতদের মধ্যে প্রধান ছিলেন, তার নাম হচ্ছে কি হোতা। এই হোতা পুরোহিতরা ছিলেন প্রধান এবং অন্যান্যদের মধ্যে পোতা, নেষ্ঠা, তারপরে অধুর্য, ব্রহ্মা, উদ্গাতা, প্রশস্তা প্রমুখ পুরোহিত ছিলেন। তারাও কিন্তু এই যাগযজ্ঞ বা পূজা অর্চনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তো এই ছিল আজকে আমাদের ঋগ্বৈদিক সভ্যতার উপর আলোচনা। আমরা ঋগ্বৈদিক সভ্যতা সম্পর্কে টোটাল বিষয়টা দেখলাম, অর্থাৎ ঋগ্বৈদিক উপজাতি, ঋগ্বৈদিকদের অবস্থান, তাদের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ধর্মীয় জীবন সম্পর্কে। তো এখানে মূলত ঋগ্বৈদিক সাহিত্য এবং ঋগ্বৈদিক অর্থনৈতিক জীবন এই জায়গাগুলো থেকেই বেশি কিন্তু প্রশ্ন আসে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।